সবার জন্য নিরন্তর শুভকামনা জানিয়ে শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পের কিছু অংশ। আসলে ভালো লাগা থেকে দূরে থাকলেও ভালোবাসা থেকে কি বেশি দিন দূরে থাকা যায়? তাও সে ভালোবাসা যদি হয় সাহিত্যের প্রতি, যায় না। প্রতিটি ঘটনার পেছনে আরেকটি ঘটনাক্রম যুক্ত থাকে, শাস্ত্রে এমনই জেনেছি। তাই ভালোবাসার কিছু অংশ অপরিচিত গল্প থেকে পাঠের এই প্রচেষ্টা। যেহেতু মাঝখান থেকে শুরু করছি, তাই প্রথমে সংক্ষেপে কিছু অংশ। গল্পের গল্পকথক অনুপম তার ভাষায় সে বলছে যে সে একমাত্র যুবক, অর্থাৎ সে একমাত্র পুরুষ বাংলাদেশের যে কিনা বিবাহ করতে গিয়ে তাকে বিবাহ না করে ফেরত আসতে হয়েছে কন্যার পিতার কারণে। কন্যার পিতা তার সঙ্গে বিবাহ দেয়নি। কেননা অনুপমের মেরুদণ্ড থাকা সত্ত্বেও মেরুদণ্ডহীন ভূমিকা ছিল, আর মূল ভূমিকা ছিল তার মাতুল অর্থাৎ মামার, যার ফলে কন্যা কল্যাণী তার গায়ে থেকে গহনা খুলে সেই গহনা স্যাকরাকে দিয়ে পরীক্ষা করা হয়। যে আশাই মামায় পরীক্ষা করে গেছিল, স্যাকরাকে নিয়ে গিয়েছিল যে হয়তো পরিমাণে কম দেবে বা মানসম্মত হবে না, নিজের ঠাট বজায় রাখবে। কিন্তু তার উল্টো হলো, সে লজ্জিত হলো। তো এরপর কন্যার পিতা, আগের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুলোতে যেমন দেখতে পেয়েছি, সর্বদা কন্যার পিতা মাথা নিচু করে থাকত। বিংশ শতাব্দীর শুরুর দিকে লেখা এই অপরিচিতা গল্পে আমরা দেখতে পাই যে নারী জাগরণের একটা প্রাদুর্ভাব, যেটা কল্যাণীর মাধ্যমে এবং তার পিতার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছেন। তো বিয়ে ভেঙে যাবার পর অনুপমের মনে অনেক কল্পনা, অনেক যন্ত্রণাও আছে, ক্ষোভ আছে। দুটি ধারার সৃষ্টি হয়েছিল, একটি ক্ষোভ আর একটি চোখের জল। যাই হোক, বিয়ে ভেঙে যাবার পরে তো বেশ কিছুদিন পার হলো। তো এতদিন যে প্রতি সন্ধ্যায়, গল্পকথক বলছে, এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদের বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এজন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না? যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে, তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না? দিন যায়, একটা বৎসর গেল।
মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে, বল আমাকে। মেয়ের যে এই অবস্থা, যে চুল বাঁধিতে ভুলিয়া যায়, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, তো হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে, যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফুস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া আসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়া আসি গে। তারপরে তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। এবারে সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবীর আর সবাই, আর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে তারপরে আমার কথাটি ফুরালো, কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না। যেখানে আসিয়া তাহা অপুরাণ হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিই। এই একটুখানি বলিতে গিয়ে কল্যাণীর সঙ্গে অনুপমের দেখা হবে। সেই অচেনা অচেনা জায়গায় হঠাৎ করিয়া কোনো বাঙালি মেয়ের মধুস্বর যদি শুনিতে পাওয়া যায়, একে তো মধুস্বর, যা শুনে মনে হয় এমন তো শুনিনি আর কখনো, তো আবার বাঙালি মেয়ের। তাই অনুপমের চিন্তায় সেই সুধাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। মেয়েটি সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলাই বলাই স্পর্শে প্রাণ ঠিক করিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নাই, তাহাকেই শোনে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে, সে ওই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনেই পৌঁছিতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানামুঠ কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠা চাহিয়া লইতে পারিলাম না? হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না?
অনুপমের এই আক্ষেপও কাজ করছে। গল্পের মধ্যে এমন অনেক কিছুই পাবো যা ভালো লাগার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। মাঝখানে এমন লাইনও রয়েছে যে এই যে মেয়েটি, এই মেয়েটি হঠাৎ করেই বলছিল যে এখানে আসুন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকে উঠিলাম, সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোয়া। জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রহিল, গ্রাহ্যই করিলাম না। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। এবার সেই সুরটুকে চোখে দেখিলাম। তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটুও ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছু জরিমা নেই। আমি দেখিতেছি। বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশে ভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরির মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে, সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেই দিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্ত ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। তার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতকগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই। তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুতাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হয়ে ওঠে। মেয়েদের সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলাই বলাই স্পর্শে প্রাণ ঠিক করিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নাই, তাহাকেই শোনে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ছড়িয়া পড়ে। কিন্তু আমি এই পাঠক, সে যে সেই কয়েকটা লাইন না বলিতে পারিলে তার ভালোবাসা পূর্ণ হইবে না। সেটা কেমন, সে জায়গা আছে শুরুটা। যখন অনুপমদের এই ট্রেনে সিট নিয়ে একটা সমস্যা হচ্ছিল, তো চেঞ্জ করতে হবে, এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রিকে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম। কিছুই দেখিলাম না।
প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সেজন্য এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি! চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই। অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তার একটি মাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে। আছে কি? জায়গা আছে কি? জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাকেও চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র। সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে। শীঘ্র আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি। এক নিমেষও দেরি করি নাই। যাই হোক, এরপরে রাত্রে ভালো করিয়া অনুপমের ঘুম হয় না। প্রায় প্রতি স্টেশনেই একবার করে সে মুখ বাড়িয়া দেখে যে সেই অচেনা কণ্ঠস্বরের মানুষটিকে দেখা যায় কিনা। আর ভয় হতে লাগিল যে যার কণ্ঠ শুনিল পাশে সে নামিয়া গেল অন্য জায়গায়। এই ভয়ে সময় কাটালো। কাটাইতে কাটাইতে এক সময়ে শেষ পর্যন্ত যাওয়া হবার হলো। এই মেয়েটি যে সেই মেয়েটি যার সঙ্গে বিয়ে হবার কথা ছিল, যাকে না দেখেছিল চোখে, না দেখেছিল কোনো ফটো, তার পরিচয় পাওয়া গেল। এরপর অনুপম অনেকবার সেখানে গিয়েছে। মেয়ের বাবার মন জয় করেছে, তার মন গলেছে। কিন্তু মেয়ে ওই যে বিয়ের ঘটনা, যখন বিয়ে ভেঙে গেল তারপর থেকে সে ব্রত নিয়েছে। কি ব্রত? মেয়ে বলে যে তার মাতৃআজ্ঞা আছে। অনুপম শুনে বলে, কি সর্বনাশ, সেখানেও কি মাতুল আছে? পরে বোঝে না, মাতৃভূমি আছে। বিয়ে ভাঙ্গার পর থেকে সে ব্রত নিয়েছে। কিসের ব্রত? মেয়েদের শিক্ষাদানের ব্রত। তাই সে আর বিয়ে করবে না, এই প্রতিজ্ঞাও করেছে। কিন্তু অনুপম কি জায়গা পেল শেষ পর্যন্ত? সেটা অনুপমের ভাষায় শুনি। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো ওপারের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে। নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যাই, আমি এইখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি। যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই।
আর মন বলে, এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। আসলে কি এটা জায়গা পাওয়া নয়? ভালো লাগার সান্নিধ্যে থাকতে পারা এবং তার জন্য প্রয়োজনীয় কাজকর্ম করে দেওয়া, এটাই কি জায়গা পাওয়া নয়? বিবাহটাই কি জায়গা পাওয়া? অসাধারণ এক গল্প। কতিপয় শ্রোতৃবৃন্দ, সবারকে আমি আর আমন্ত্রণ কি জানাবো রবি ঠাকুরের গল্প অপরিচিত। অবশ্যই রসাস্বাদন করতে সক্ষম হবেন। গল্পটি পড়তে হবে। আমি আমার মতো করে যেখান থেকে এখান থেকে ওখানে, সেখান থেকে আর একখানে, এইভাবে করে শেষ করলাম। এই মনের ভালো লাগা, ভালোবাসা থেকে। ভালো থাকবেন সবাই। নিরন্তর ধন্যবাদ। বিদায়।